সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। আমরা কেন দুইটা শপথ নিলাম, ওনারা কেন একটা নিলেন? ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন। আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই, আমরা মনে করি যে 26-এ কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। আজ বিদায়ের দিনে 5ই আগস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা বলবো। কি মহা মুক্তির দিন ছিল সেদিনটি, সে কি আনন্দের দিন। বাংলাদেশিরা দেশে বিদেশে যে যেখানে ছিল আনন্দে চোখের পানি ফেলেছিল। সেই চিরচেনা জার্সি পরেই শপথ নিতে চলে এলেন হাসনাত আব্দুল্লাহ। তার সঙ্গে দেখা গেল নাহিদ ইসলামকে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় পুরোটা সময় এই জার্সি পরেই হাসনাত আব্দুল্লাহকে সভা সমাবেশে দেখা গেছে। শপথের দিনেও নিজের সিগনেচার স্টাইল তিনি ছাড়লেন না। পেছনে লেখা দেখা গেল নম্বর 10। কোন সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এখন খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারের উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে, এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। আমি এইখানেই দাঁড়াই থাকবো, এইখানেই দাঁড়াই থাকবো। আপনি আমাকে কার্ড ম্যানেজ করে নিয়ে যাবেন। আপনি হাসাহাসির কথা বলতেছেন, আপনি কি বলতেছেন এগুলা? কার্ড ম্যানেজ করে ওদের কেউ না। আমি তো আপনাকে কার্ড, আমার কার্ড আসবে, আমি এখান থেকে ঢুকবো ভিতরে। আমি সম্মানের সাথে বলছি। আপনি কে মেজর না লেফটেন্যান্ট কর্নেল না ব্রিগেডিয়ার? কি আপনি? না, আমি একটা জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। যে শপথ নিলেন না, শপথ না নিলে কি হবে? শপথ না নিলে কি হবে? আপনি যদি শোনেন, এই দেখেন কনস্টিটিউশন বলতেছেন, কনস্টিটিউশন বলছে কোন সংসদ সদস্য আদর শূন্য হইবে যদি তারা নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে 90 দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে বা শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করতে অসমর্থন হন। শপথের কাজ শেষ হয়েছে এবং তারা জাতীয়ভাবে শপথ প্রাপ্ত হয়েছে। সেই সঙ্গে 3টি শপথের মধ্যে প্রথমত সাধারণ এমপিদের শপথ করা হয়েছে, দ্বিতীয়ত প্রতিমন্ত্রীদের শপথ করা হয়েছে, তৃতীয়ত রাষ্ট্রপতি সরকার প্রধানের শপথ করা হয়েছে। এবং আরো একটি শপথে কিন্তু বিএনপি অংশগ্রহণ করে নাই। সেই শপথটা আসলে কি? সেই শপথটা হলো হা না ভোটের যে স্বাধীনতা দেওয়া হয়েছিল, যেখানে হা ভোট কিন্তু ইতিমধ্যেই বিজয় হয়েছে। আর সেই হা ভোটের শর্তের মধ্যেই কিন্তু বলা হয়েছে যে যতগুলা ধানের শেষে ভোট এসেছে তার প্রত্যেকটি ভোটের সাথে কিন্তু না যুক্ত হয়েছে। অন্যদিকে বাকি যে ভোটগুলো হয়েছে সেই ভোটের সাথে কিন্তু হা যুক্ত হয়েছে। তবে কিছু সংখ্যক ভোটও কিন্তু আবার তারা বিএনপির পক্ষ থেকে, মানে ধানের শীষে যারা ভোট দিয়েছে তাদের থেকে কিন্তু হা যুক্ত হয়েছে। সেই সাথে বিএনপির যে এমপিরা ছিলেন তারা কিন্তু হার পক্ষে ছিলেন না এবং সেই শপথে কিন্তু আসলে অংশগ্রহণ করেন নাই। দর্শক, বাংলাদেশের একটি সরকার যেখানে হার মধ্যে বলা হয়েছিল যে সর্বোচ্চ 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, কিন্তু তাদের এই শপথ না নেওয়ার পিছনের মূল কারণটা কি? তারা কি আরো বিগত ফ্যাসিস্ট সরকারের মতন 17 বছর থেকে 41 সাল পর্যন্ত যে সময় সীমা করে দিয়েছিল, অনেকটা তাদের মতনই কি বিএনপি সরকার বা বিএনপি এমপিদের কি সমঝোতা হয়, নাকি অন্য কিছু, নাকি তারা অন্য কিছু চায়? দর্শক, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং যে হা ভোটে বিজয় হয়েছে আমরা, সেই হা ভোটের পক্ষে কিনা না ভোটের পক্ষে, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। হা না বিষয় নিয়ে এবং শপথের বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত।
খেলা চলছে কোন লেভেলে, কার খলিল কার টেবিলে। এই খলিল তো থাকার কথা ছিল এই টেবিলে, ওই টেবিলে গেল কেমনে? হ্যাঁ, একটা টাইমে শুনছি না যে উনি বিদেশি নাগরিক, ওনাকে কেন এত বড় দায়িত্ব দেওয়া হইলো, মানে প্রতিরক্ষা, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই দায়িত্বে ছিল এই খলিল সাহেব, ওনাকে কেন এই দায়িত্ব দেওয়া হইল? উনি বিদেশি নাগরিক, ওনার কাছে তো দেশ নিরাপদ না। কথাগুলা কে বলছে? সালাউদ্দিন আহমেদ সাহেব পদত্যাগ চাইছে না এই খলিল সাহেবের। এখন ওই খলিল সাহেব ওনাদের ওই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আমার মনে হয় মন্ত্রী হয়ে গেছে, এরকমই শোনা যাচ্ছে। তার মানে কি, কোন টেবিলের মাল কোন টেবিলে চলে গেল? চিন্তা করেন, গুপ্ত, এটাও গুপ্ত। আমার মনে হয় ওই বক্তব্যটা দিয়া আমাদের মাইন্ডটা ডাইভার্ট করে দিছে, নজর সরাই দিছে, আমরা যেন খলিল সাহেবকে সন্দেহ না করি। খলিল সাহেব তাদেরই ছিল গুপ্তভাবে, নাইলে ওনাদের দলে যাবে কেন, ওইখানে মন্ত্রী হবে কেন? কিন্তু আরেকটা কারণও হইতে পারে, দুইটা কারণ। একটা হয়েছে আমাদের ডক্টর ইউনূস স্যার বলছে যে খুব প্রতিভা, ওকে সাথে নিয়ে নাও, দেশ চালাইতে সুবিধা হবে, ওর সারা পৃথিবীর সাথে যোগাযোগ আছে। হ্যাঁ আছে ভাই, অনেক গুণী লোক। আমার মনে হয় এই গুণী লোকটারে আবার আমেরিকায় চাপাই দিতে পারে, আমেরিকায় বলতে পারে যে ভাই এটা আমাদের লোক। কারণ বারবার উনি আমেরিকায় যাচ্ছিল না এই খলিল সাহেব। যাই হোক, উনি একটা সুন্দর জায়গা পাইছে, গুণী মানুষ, গুণী মানুষকে যে চিনছে বিএনপি, এর জন্য আমি থ্যাঙ্কস জানাইতে চাই। উনি যে টেবিল থেকেই আসুক না কেন, দেশের জন্য ভালো কাজ করলেই হইল, তাই না? দেখেন আজকে শপথ হয়ে গেল, অনেক আনন্দের দিন, তাই না? একটা বিজয় মিছিল বাইর করা উচিত ছিল, কিন্তু বহু রকম প্রশ্ন দাঁড়ায় গেছে। এখানে আজকে দুইটা শপথ নেওয়ার কথা, দুইটা বিষয়। একটা হচ্ছে যে কারা কারা পাওয়ার চান, মানে নির্বাচন কইরা ভোট পাইয়া পাশ কইরা এখন পাওয়ার হস্তান্তর, মানে আপনি সংসদে যাবেন, মন্ত্রী হবেন, তাদের একটা শপথ। আরেকটা শপথ ছিল সংবিধান সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ। এই সংস্কার পরিষদের একটা শপথ ছিল। দুইটা শপথ একই সঙ্গে হওয়ার কথা এবং একজনই এই শপথ পড়াবে, এরকমই কথা ছিল। এবং সকালবেলা যখন জামাতে ইসলাম 11 দল ওইখানে যায় শপথ নিতে, ওনারা এটাই জানে যে সবাই মিলে আমরা শপথ নিচ্ছি। দুই দল, মানে বিএনপিও নিবে, জামাতও নিবে। যারা জিতে গেছে তারাও নিচ্ছে, যারা হেরে গেছে তারাও নিচ্ছে। কিন্তু ওইখানে যাওয়ার পর ঘটনা অন্য। যারা জিতে গেছে তারা ওই পাওয়ারের শপথটা নিছে, মানে সংসদে যাওয়ার, এমপি হওয়ার, মিনিস্টার হওয়ার। সংস্কার পরিষদের শপথটা ওনারা নেয় নাই। ওই যে আমি বারবার বলতাম না, শপথটা নেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ান ওয়ে রোডে ঢুকে যেতে হবে, আর ডাইনে বাইরে যাইতে পারবে না, কোনো রাস্তা নাই ইউটার্ন নিয়ে পিছনে আসার, কারণ ওইটা ওয়ান ওয়ে রোড। যার জন্য শপথটা নেয় নাই। ওনারা বুঝতে পারছে, হায় হায়, এই শপথ নেওয়া মানে তো একদিকেই যাওয়া, যাইতেই হবে, আর পিছনে ফিরার রাস্তা নাই। অর্থাৎ ওই যে 72-এর সংবিধানে আপনি আর ফিরে যাইতে পারতেছেন না। এই যে সংবিধান সংস্কার পরিষদ, এদের কাজ কি? এদের কাজ ছিল আগামী 180 দিনে, অর্থাৎ আমার মনে হয় 6 মাস, এই 6 মাস বৈশা আপনারা এটা পাশ করবেন। কি পাশ করবেন? এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আপনারা চা পান খায়া, কফি খায়া যে সিদ্ধান্তগুলো নিছেন, এখানে কয়েকটার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, থাকুক, কিন্তু হ্যাঁ পক্ষেই তো ছিলেন সবাই, না হলে গণভোট হবে কেন? আর এই গণভোট বিপুল ভোটে পাশ করছে ভাই। 4,85,00,000 মানুষ এই গণভোটে হ্যাঁ ভোট দিছে। ওরা কি চায়? সংস্কার চায়। এই সংস্কার কারা করবে? এই সংস্কার তারাই করবে যারা জনগণের ভোটে এই সংসদে গেছেন। ওনাদেরকে নিয়েই একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা, এটা সবাই ওয়াদা করছে, এটার পক্ষেই সবাই ছিল। হঠাৎ ওনারা ওই সংস্কার পরিষদ থেকে সরে আসছে, মানে সংস্কার চায় না। লাগলো আগুন, তাই না? চারিদিকে এখন আগুন লাগবে না, মানুষ এটার প্রতিবাদ করবে না? হ্যাঁ ভাই, প্রতিবাদ করবে, এটা মাইনা নিতে পারবে না কেউ। কারণ আপনি সংস্কার না চাওয়া মানে তো বিরাট বড় বিপদে ফালাইয়া দেওয়া, পুরা দেশকে বিপদে ফালাইয়া দেওয়া। জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল সবাইকে আবার মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আবার দেখেন, এই সংস্কার না মাইনা নিলে কি হচ্ছে? অনেককেই মৃত্যুর মুখ থেকে বাঁচায়া আনা। কারণ কি জানেন? আপনি যখনই শপথটা নিয়ে নেবেন, তখনই তো আপনাকে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল যে বিচারগুলা হয়ে গেছে সেটাও মাইনা নেওয়া, তাই না?
তার মানে ওইখানে যে রায়গুলো হয়ে গেছে, অনেকে তো ফাঁসি হয়ে গেছে, অনেকে পালায়া গেছে, অনেকে কিন্তু এই জেলখানায় আটক আছে। তাদেরকে এই বিচারের মধ্যে আনতে হবে না, তাদেরকে ঝুলাইতে হবে না, যেটা রায় হয়ে গেছে সেটা বাস্তবায়ন করতে হবে না, ওই শপথ নিলে ওইটা বাস্তবায়ন করতে হবে। তার মানে কি জানেন, বিরাট বড় বিপদ না, আরো বড় বিপদ কি জানেন? ক্যান্টনমেন্ট থেকে এসি বাসে যাদেরকে নিয়ে আসে, মনে আছে সংখ্যা কত? আমার মনে নাই, 15 না 20 এরকম হবে, যাদেরকে এসি বাসের মধ্যে এভাবে শোয়ায় নিয়ে আসে বিচার করার জন্য, আবার এসি বাসে কইরা ওই ক্যান্টনমেন্টের জেলখানায় পাঠায় দেয়। এখন যদি আপনি এই শপথটা নিয়ে নেন, তাহলে তো ওদেরকে আবার ওই এসি বাসে কইরা আইনা বিচার করতেই হবে। বিরাট বড় বিপদ না? আরো বিপদ কি জানেন? ধরেন আমি একটা জায়গায় এমপি পদে দাঁড়াইছি, আমি ওই এলাকা থেকে ঘোষণা দিছি তোমরা আমারে পাশ করায় আনো। কাকে কথা দিলাম? আওয়ামী লীগকে। তোমরা আমাকে ভোট দাও, আমাকে পাশ করে আনো, তোমাদের অফিস আমি খুইলা দেবো নির্বাচনের পরের দিন। তোমরা চিন্তা করো না, তোমাদের যে মামলা মোকদ্দমা আছে সব কিছু আমি গায়েব কইরা দেবো, কারণ ক্ষমতা আমার হাতে। এই যে এই বিশ্বাস কইরা আওয়ামী লীগের ভাই ব্রাদাররা বিএনপিকে ভোট দিল, বিএনপি শপথ নেওয়ার আগেই তো অফিসের তালা খুইলা ফেলাইলো, ছবি টাঙ্গায়া ফেলাইলো, স্লোগান দিল। তাদের দোষ কি? তাদেরকে তো আমি কথা দিছি যে তোমরা আমাকে পাশ করে আনো, তোমাদের অফিস খুলতে পারবা, তোমরা রাজনীতি করতে পারবা। এখন আমাকে তারা পাশ করাইছে, আমাকে তো কথা রাখতে হবে। এখন আমি যদি যাইয়া ওইখানে শপথ নেই, তাহলে তো সংস্কারের মধ্যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে ওইটাও তো মাইনা নিতে হয়। ওইটা মাইনা নিতে গেলে তো আমি শপথ নিতে পারি না। আমি তো ভাই ব্রাদারকে কথা দিয়া ফেলাইছি, কত বড় বিপদ। যার জন্য এই শপথটা নেওয়া হয় নাই, যার জন্য দেখেন আজকে বিএনপির আনন্দের দিন, শপথ নিছে ভাই, কিন্তু তারপরও দেখেন চারিদিকে মুখ কালো, সবাই মনের মধ্যে একটাই ব্যথা, একটাই প্রশ্ন, হায় হায় এইটা কি করলো? জুলাই সনদকে ওনারা কেন মাইনা নিল না? জুলাইকে এইভাবে অবজ্ঞা করলো, অসম্মান করলো, ওনারা শপথ নিল না। শপথ না নেওয়া মানেই তো ওনাদের আধিপত্য মাইনা নেওয়া, শপথ না নেওয়া মানেই তো ওনাকে দিল্লি থেকে ফিরাইয়া আনা, শপথ না নেওয়া মানেই তো ওনাদের তালা খুইলা ওনাদের নেতাদের ছবিগুলা লাগায়া ফুলের মালা দিয়া দেওয়া, তাই না? এটাই তো বুঝায়। আপনাদের বিবেককেই প্রশ্ন করেন, 4,80,00,000 উপরে মানুষ ভোট দিছে হ্যাঁ পক্ষে, সংস্কার চায়। পুরনো ওই সংবিধানের মধ্যে যেসব প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো সরায়া নতুন কথা লেখা, সে কথাগুলো কি? নতুন বাংলাদেশের কথা লেখা। জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা পূরণ করা। 25,000 ভাই বোন যে পঙ্গু হয়েছে, হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে, তাদের কি চাওয়া? শুধু একটা সরকার যাবে আরেকটা সরকার এসে বৈশা করবে, এরকম চাওয়া তো ছিল না ভাই। চাওয়াটা তো ছিল এই দেশের টাকা পয়সা যেন আর লুট না হয়, এই দেশে যেন আর কোনো ফেসিবাদ জন্ম না নেয়, কোনো দানব যেন আইসা আবার সে আয়না ঘর না বানায়, কারো মুখ যেন চাইপা না ধরে, কোনো মা বোনের বুক যেন খালি না হয়। 7 মার্ডারের কথা মনে আছে? ওই যে নারায়ণগঞ্জের ওইখানে ছিল অপরাধী 2-3 জন, বাকিরা কারা জানেন? বাকিরা সাক্ষী। ওই সাক্ষী রাখবে না বইরা এই নিরপরাধ মানুষগুলাকে মাইরা ফেলাইছে ইঞ্জেকশন দিয়া। দিনের বেলা ইঞ্জেকশন দিয়া মাইরা সারাদিন গাড়ি নিয়ে ঘুরছে, আর রাইতের বেলা ওই শীতলক্ষা নদীর মধ্যে ডুবাইয়া দিছে, সেটাও তো ধরা পড়ছে। তার মানে কি ওরকম একটা দেশ চাই না? ওরকম দেশ চাই না বলেই তো সংস্কারের দরকার ভাই ব্রাদার। এই সংস্কারটা আপনারা কেন বুঝবেন না? আপনারা না বুঝলো বিরোধী দলকে বুঝতে হবে, আর জনগণও বুঝে। জনগণকে আর বোকা ভাবার কোনো কারণ নাই। দেখবেন এই যে শপথটা নিলেন না, এটা নিয়ে অনেক বিতর্ক হবে, অনেক কাহিনী তৈরি হবে, এমন এমন নতুন নতুন পর্ব আসবে যে মানুষ সিনেমা নাটক দেখা ছাইড়া দিবে। সবাই এই ইউটিউবে ফেসবুকে পড়া থাকবে, দেখি এরপরে কোন পর্বটা আসে। হ্যাঁ ভাই, নতুন নতুন পর্ব আসে। সুখে শান্তিতে এই দেশটা গড়তে পারবেন না, একদমই পারবেন না। জুলাই গণ অভ্যুত্থানকে এড়িয়ে গিয়ে অবজ্ঞা কইরা কোনো কিছু করতে পারবেন না। আজকাল যদি শপথটা নিয়ে নিতেন, একটা আনন্দ মিছিল বাইরিত, কারণ বিরোধী দল জামাত ইসলাম 11 দল, ওনারা সবাই তো আপনাদের মাইনা নিছে, এবং ওনারাও একটা শ্যাডো সরকার গঠন করে ফেলাইছে। ওনারা এক পায়ে খাড়া সংসদে যাবে, আপনাদের সঙ্গে সামনাসামনি বসবে। গত 54 বছর আমরা এরকম বিরোধী দল দেখি নাই তো। ওনারা বিরোধী দল হিসেবেও দেখেন কত বড় চমক দিতে যাচ্ছে। বিরোধী দলে এমন কিছু হয় বিদেশে, এগুলো শুই না আসতেছিলাম, বাংলাদেশে যে হবে এটা কোনোদিন ভাবি নাই, এটা ভাবতে হচ্ছে। যদি শপথটা নিয়ে নিতেন, দেখতেন
দেশের মানুষ রাস্তায় আনন্দ মিছিল বাইর করতো। হ্যাঁ ভাই, আনন্দ মিছিল বাইর করতো। আপনি যতই বলেন কোনো আনন্দ মিছিলের দরকার নাই, তারপরও মানুষ খুশিতে বাইরে হয়ে যেত। মানুষের মনের কথা বুঝতে পারলেন না, আর এই না বুঝার জন্য আগামী পথ চলাটা কঠিন হয়ে যাবে। অলরেডি মিছিল বাইর হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের বিরুদ্ধে। কারণ আপনারা কেন জুলাই সনদপত্রের শপথ নিলেন না? আপনারা কেন সংস্কারের পক্ষে না? আপনারা মুখে যতই বলেন না কেন সংস্কারের পক্ষে, সংস্কারের পক্ষে, এই শপথ না নিয়ে যে বার্তাটা চলে গেল, এখন জনগণ, সাধারণ জনগণ কি মনে করবে জানেন? হায় হায়, এরা এত বড় মুনাফেক, এত বড় গাদ্দার। এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে আজকে নির্বাচন হয়েছে, আজকে উনি প্রধানমন্ত্রী হইতে পারছে, আজকে পৃথিবীর এই যে সবচেয়ে বড় জানাজাটা হয়েছিল সেটা হইতে পারছিল এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে। সবাই তো ভাই জেলখানায় বন্দী ছিল, বিদেশে আটকা ছিল, শিলং থেকে আসতে পারছে, জেল থেকে বাইরে হতে পারছে এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে। এত রক্তের বিনিময় যে বাংলাদেশটা আমরা দেখতে চাইছি, যে স্বপ্নটা দেখে আসতেছিলাম, সে স্বপ্নটা আপনারা রুইখা দিলেন এই শপথটা না নিয়া। ভোটের যদি শতাংশ চিন্তা করেন, আপনাদের কত ভোট টোটাল আর উনাদের কত ভোট, এবার এটা মাথায় নিয়েন, ওই হিসাব করে সিদ্ধান্ত নিয়েন। এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যেটা জুলাইয়ের বিরুদ্ধে যায়। জুলাইয়ের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত আপনাদের যায়, আপনারাই ঠইকা যাবেন। অনেকেই বলতেছে ভাই, অনেকেই বলা বলি করতেছে যে আওয়ামী লীগ আর বিএনপি এখন এক হয়ে যাবে, এক হইয়া এই জামাতের পিছনে লাগবে। জামাতের ব্যবসা বাণিজ্য যেখানে যেখানে সেখানে আক্রমণ করবে, দোকানপাটে আক্রমণ করবে, তাদের বাড়ি ঘরে আক্রমণ করবে, এরকম কথা গুজব, এরকম গুজব ছড়ায় গেছে চারিদিকে। কেন ছড়াইছে? ওই যে শপথ না নেওয়াতে আওয়ামী লীগের সবাই মনে করতেছে হ্যাঁ নেতা যেটা কথা দিছে সেটাই তো রাখছে। তারাও মনে করতেছে সেখান থেকে, কোনখান থেকে? ওই যে আনন্দবাজার পত্রিকায় উনি যেদিন আসে সেদিন কিছু লেখালেখ ছিল না, তিনটা কথা বলছিল না, তিনটা শর্ত মাইনা আসতেছে। সেই শর্তগুলা কি? এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এদেরকে দাবায় রাখতে হবে, এবং এই যে সংবিধান বদলাইবো টদলাইবো এগুলা করা যাবে না, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, এরকমই বোধহয় ছিল না? ওনারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে, মানুষ বিশ্বাসও করে নিছে। কিন্তু আজকে শপথ না নেওয়াতে মানুষ ওইটাকে আর বিশ্বাস করবে না। ওই কথা এখন জনগণ টাইনা আনতেছে। ফেসবুকে যান, এরকম লেখালেখি আরম্ভ হয়ে গেছে, এদিকে মিছিলও বাইরে হয়ে গেছে। আগামী 2-4 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন সারা দেশ থেকে এই প্রতিবাদ হবে। এমনও দেখতে পাইতে পারেন যে ইনকলাব মঞ্চ আবার দাঁড়ায় গেছে, তারা প্রতিবাদ করতেছে রাত দিন 24 ঘন্টা। তখন কি করবেন? ওইখানে গরম পানি মারবেন, টিয়ার গ্যাস মারবেন, সাউন্ড গ্রেনেড মারবেন, না কি করবেন বলেন? ওগুলা দেখতে ভালো লাগবে? পত্র পত্রিকা যখন আসবে, বিদেশিরা যখন দেখবে, তখন কি ভাববে? হায় হায়, নতুন সরকার আইসা কোনো কিছু তো করতে পারতেছে না, আগে যেমন ছিল এখন তো তেমনই। এর মধ্যে দেখলাম ফেসবুকে এক শহীদের মা আইসা কান্নাকাটি করতেছে যে আল্লাহ, এইটা কি, আমার ছেলে কেন শহীদ হইলো? ওই যে সংস্কারের শপথটা নেয় নেই যে, ওই জন্য কান্নাকাটি করতেছে। দেখেন, এই যে আমাদের নাহিদ ইসলামের বাসায় যখন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব গতকালকে গেছিল, তখন ওনাকে একটা ফ্রেম উপহার দিছিল। ওই ফ্রেমের মধ্যে কি লেখা ছিল? নাসিফের একটা চিঠি। সে চিঠিটা কি আপনারা জানেন? মা গো, বাবা গো, আমি মিছিলে যাচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছি, জালিমরা জুলুম করতেছে, আমার ভাই ব্রাদার সবাই মাঠে নাইমা গেছে, ওরা গুলি খাচ্ছে। এমনও মানুষ ওইখানে গেছে যাদের হাত নাই, পা নাই, যারা ভিক্ষা কইরা খাইতো, তারাও প্রতিবাদ করতে যাইতেছে। আমি কেন ঘরে বসে থাকুম? আমি গেলাম, যদি ফেরত না আসি আমাকে ক্ষমা কইরো। এইটাই লেখা ছিল নাসিফের চিঠিতে। ওই চিঠিটাই কিন্তু ওনার হাতে দিছে। উনি তো নিশ্চয়ই এটা পড়ছে। পড়ার পর কি ওনার বুকের মধ্যে একটু লাগে নাই? ওই মায়ের কথা কি চিন্তা করে নাই? ওই মায়ের কলিজাটার মধ্যে আজকে কেমন ধরপড় করতেছে উনি শপথ না নেওয়াতে। এই শপথটা নেওয়া মানে কি জানেন? জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি, 24-এর স্বীকৃতি। তার মানে 24-এর স্বীকৃতিটা ওনারা দিল না। কিন্তু এইটা কি বিরোধী দল মাইনা নিবে? জনগণ মাইনা নিবে? নিশ্চয়ই না। আপনারা দেখতে পাবেন, এবং ওনারা বাধ্য হবে। আমি বলে রাখলাম অ্যাডভান্স, ওনারা বাধ্য হবে শপথ নিতে। আগামী 2-4 দিনের মধ্যেই বুঝা ফেলাবে। আর এই বুঝার জন্য সময়টা নিছে। কাদের জন্য সময় নিছে? ওনারও একটা ডিপ স্টেট আছে, বুঝা গেলে হবে। উনি লন্ডন থেকে আসার আগে ওই ডিপ স্টেটের অনুমতি পাইছে, তারপর আসছে। মায়ের ব্যাপারটা সামনে ছিল, কিন্তু সেটা না। ডিপ স্টেট যেটা বলছে সেটাই শুনছে। আমার যদ্দূর মনে হয়, আমার ধারণা,
ওই ডিপ স্টেটের সাথে কথা বলবে। ডিপ স্টেটের এখনো গ্রিন সিগন্যাল পায় নাই। ডিপ স্টেট এখন চিন্তা করবে, হায় হায় চারিদিকে তো আবার নাইমা পড়ছে, তাহলে তো অশান্তি, দেশ চালাইবো কেমনে, নতুন প্রধানমন্ত্রী বদনাম হয়ে যেতে পারে। ঠিক আছে, শপথ নিয়ে নেন। এরকম একটা ঘটনা নিশ্চয়ই ঘটবে, এরকম ঘটুক। কারো অমঙ্গল কামনা করতে চাই না, চাই সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক। বিরোধী দল হিসাবে জামাত তো আছে, শ্যাডো গভর্নমেন্ট হিসাবে আছে, আর ওনাদেরকে আমরা পাহারাদার হিসাবেই তো পাঠাইছি। এরকম কোনো কথা শুনতে চাই না আগামী 5 বছর যে অমুকে অত টাকা মাইরা ভাইয়া গেছে, অমুকে অতটা বাড়ি বানাইছে, এরকম কোনো কথা শুনতে চাই না। যে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে, কারণ আপনারা পাহারাদার, পাহারায় রাখবেন। যে ঘটনাটা যখন ঘটবে সঙ্গে সঙ্গে আমাদের জানায় দিবেন। পত্রিকায় না আসলো, আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা আপনাদের সঙ্গে আছি, দেশের সঙ্গে আছি। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।